আমরা আমাদের পাইথন কম্পিউটিং কোর্সের দ্বিতীয় পর্ব আজকে শুরু করি। আমি প্রথমেই বোর্ডে চলে যাই। আমার কম্পিউটিং করছিলাম, সেই কম্পিউটিং এ আমাদের কম্পিউটেশন করতে গেলে সেটা পাইথন দিয়ে করি বা যে কোনো কম্পিউটিং ল্যাঙ্গুয়েজেই করি, যে কোনো কম্পিউটার গ্রাহ্য ভাষাতেই করি না কেন, আমাদের দুটো জিনিস প্রধানত দরকার হয়। একটা হচ্ছে যাকে বলি আমরা নেমস। নেম মানে আমি আসবো, মানে সেগুলো স্ট্রিং হতে পারে, সেগুলো নর্মাল কিছু নাম হতে পারে, যেটাকে আমরা বলবো ভেরিয়েবল। আরেকটা হচ্ছে নাম্বার, মানে নাম আর নাম্বার। এই দুটো জিনিস দিয়ে কিন্তু আমাদের সমস্ত, এরা কিন্তু বেসিক ইনগ্রেডিয়েন্ট। সমস্ত কম্পিউটার প্রোগ্রামিং যে লেখা হয় তার মধ্যে কিন্তু নাম আর নাম্বার। তো নামগুলো আজকে আমরা এই দুটো নিয়ে কথা বলবো এবং এখান থেকে আমরা দেখব অ্যাকচুয়ালি কম্পিউটার প্রোগ্রামিং লিখতে গেলে এদেরকে আমরা কিভাবে ব্যবহার করব। নাম্বারের মধ্যে আবার দু রকম আছে, সেটা হচ্ছে আগের দিন আমরা বলেছিলাম। একটা হচ্ছে ইন্টিজার নাম্বার, এক ধরনের নাম্বার ইন্টিজার নাম্বার, অর্থাৎ পূর্ণ সংখ্যা। যেমন আমি বলি 15 একটা পূর্ণ সংখ্যা, -231 পূর্ণ সংখ্যা ইত্যাদি। আর আরেক ধরনের নাম্বার হচ্ছে ফ্র্যাকশনাল, যাকে আমরা বলবো ফ্লোটিং পয়েন্ট নাম্বার, বা শর্টকাটে কম্পিউটারের ভাষাতে বলা হয় ফ্লোট। মানে ধরুন 15.28 এটা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, সে -591.36 এটা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, 0.5 এটা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা ফ্লোট। তো এই দু ধরনের নাম্বার নিয়ে আমরা প্রধানত কাজ করব। এছাড়াও আছে কমপ্লেক্স নাম্বার, সেটা নিয়ে আমরা এখন বলবো না, কেননা কমপ্লেক্স নাম্বার নিয়ে আমরা কোনো কাজ এখন করব না। আর এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, তার মানে একটা রিয়েল পার্ট থাকে, একটা ইমাজিনারি পার্ট থাকে। সেগুলো যারা অঙ্ক ঘেঁষা কাজকর্ম করে তাদের ক্ষেত্রে বেশি দরকার হবে। আমাদের আপাতত সাধারণ ক্ষেত্রে আপাতত এটা আমরা নিয়ে কথা বলছি না। তাহলে কথা হলো নাম এবং নাম্বার, এই দুটো নিয়ে আমাদের কম্পিউটার প্রোগ্রামিং লেখা হয়। আমরা সরাসরি চলে যাচ্ছি আইডল পাইথন উইন্ডোতে, যেখানে গিয়ে আমরা টাইপ করে দেখাবো। বেশ, যেমন আমরা যদি বলি, আগের দিন আমরা বললাম সে 5 × 7 আমরা মাল্টিপ্লাই করলাম, হয়ে গেল 35। অর্থাৎ আমরা একটা গুণ করলাম, ক্যালকুলেশন করলাম, লাইক যেরকম ক্যালকুলেটরে করি। কিন্তু এটা কিন্তু এই যে 35 করলাম বা 5 একটা নাম্বার, 7 একটা নাম্বার, এটা আমরা কোথাও মেমোরি স্পেসে লিখে রাখলাম না। আমরা 5 নাম্বারকে কল করলাম, 7 নাম্বারকে কল করলাম, তাদের মধ্যে গুণ করলাম, একটা উত্তর পেয়ে গেলাম। কিন্তু আমরা যদি বলি, সে এরকম বলি x = সে 5, যদি এন্টার দিলাম, তাহলে কি হবে? এইটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট। অর্থাৎ এই যে নম্বরটা 5 একটা নাম্বার, এটাকে আমি বাদিকে x = 5 লেখা মানে এদিকে একে আমি x একটা, এটা একটা নাম, এই নামটা দিয়ে আমি এটাকে অ্যাসাইন করে রাখলাম, মানে এটা একটা ট্যাগ দিয়ে রাখলাম। মানে মেমোরি স্পেসে আমি কোথাও একটা রেখে দিলাম। কোথায় তৈরি হয়েছে? আমি যদি আইডি অফ এক্স বলি, আইডিটা এগেন একটা ফাংশন, আইডেন্টিটি দেয়। ফাংশন মানে সাম নাম, সামথিং, সাম নেম, তার ফলোড বাই প্যারেনথেসিস, মানে ফার্স্ট ব্র্যাকেট। এইটা হলো একটা ফাংশন। তাহলে এই আইডি ফাংশনটা এগেন ওই বিল্ট ইন আন্ডারস্কোর আন্ডারস্কোর বিল্ট ইন আন্ডারস্কোর আন্ডারস্কোর ওই বিল্ট ইন মডিউল থেকে আমরা পাবো। আমরা ডাকলেই চলে আসবে এটা। তো আইডির মধ্যে যদি এক্স দিই, এ আমাকে দেখাবে কিছু একটা নাম্বার। এই নাম্বারটা নিয়ে আমাদের এখন কিচ্ছু এসে যায় না। তার কারণ হচ্ছে আমরা এখন সেই রকম কাজ করছি না, আমরা এখন ইউজার লেভেলে কাজ করছি। শুধু এটুকুই বিশ্বাসযোগ্যতা যে এ একটা মেমোরি লোকেশনে একটা অ্যাড্রেস ও দিয়েছে আর কি, মানে মেমোরির এরকম একটা অ্যাড্রেসে সে রয়েছে। আবার যদি আমি এক্সটাকে ডাকি, যদি এখানে এক্স বলি, টাইপ করি, তাহলেও আমাকে অ্যান্সারটা 5 ফেরত দেবে। আমি প্রিন্টও করতে পারি, তবে ইন্টারপ্রিটারের উপর লেখার সুবিধা হচ্ছে সবসময় প্রিন্ট কথাটা লিখতে হয় না, জাস্ট নামটা দিলেই চলে আসে। ওকে, তাহলে আমি যতবার এক্স কল করব ততবার ও আমাকে ওই x = 5, মানে এক্সটা কল করা মানে একটা ট্যাগ ধরে আমি ওটাকে মেমোরি স্পেস থেকে নেওয়ার চেষ্টা করছি যে এটা কোথায় আছে, আর এক্স এর করেসপন্ডিং কি আছে। অর্থাৎ এক্স এর
আমরা এখানে চলতি কথায় বলি এক্স এর ভ্যালু 5, ভ্যালু নয়, আসলে এই 5 নাম্বারটাকে আমি এক্স একটা নাম দিয়ে ট্যাগ করে রেখেছি। এই এক্সটা হচ্ছে এখানে ভেরিয়েবল। আমরা আরেকটা ভেরিয়েবল বলতে পারি, আরেকটা নাম দিতে পারি। আমরা যখন অঙ্কের বইতে অ্যালজেব্রা করি তখন আমরা এভাবে এক্স ওয়াই দিয়ে অঙ্ক করি, যে কোনো কিছু নাম দিতে পারি। আমরা খুব সহজ নাম দেওয়ার জন্য এক্স ওয়াই দিই, এটা আমাদের প্রথমে মনে আসে। ওয়াই ইকুয়াল টু 7 নাম দিলাম। তাহলে আমরা আরেকটা নাম্বারকে আমি ট্যাগ করলাম। এটাও যদি আমি আইডি দেখি ওয়াই, এরও একটা অ্যাড্রেস আমাকে ও দিয়ে দেবে, অর্থাৎ কোথাও একটা নিশ্চয়ই মেমোরিতে স্টোর করা আছে। সুতরাং আমি এক্স ইকুয়াল টু 5, ওয়াই ইকুয়াল টু 7 পেলাম। এবার যদি আমি বলি জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, আমি যদি এরকম কথা বলি, তার মানে কি হলো? তার মানে এক্স কে আমি মেমোরি থেকে কল করলাম, ওয়াই কে আমি মেমোরি থেকে কল করলাম, আর মাঝখানে আমি যোগ চিহ্ন দিলাম, আমি এক্স প্লাস ওয়াই যোগ করলাম। করার পরে যে জিনিসটা তৈরি হলো তাকে আবার এই ইকুয়াল টু মানে বাদিকে জেড বললাম। তার মানে এই গোটা জিনিসটাকে আমি যাই উত্তর হোক না কেন সেটাকে আমি জেড বলে ঘোষণা করলাম, মানে আমি অ্যাসাইন করলাম। তাহলে কি হলো? আমার অঙ্কটা হলো জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এবার যদি আমি বলি জেড কত, ও আমাকে উত্তর দিয়ে দেবে 12। যতবার জেড বলবো ও আমাকে 12 উত্তর দেবে। তার মানে জেডটাও মেমোরিতে কোনো একটা লোকেশনে ও রেখে দিয়েছে, যতক্ষণ না আমি ডিস্ট্রয় করছি। আমি বলতে পারি ওকে, এখন আমি বললাম এক্স ইকুয়াল টু সে 10, অর্থাৎ আমি আগে ছিল এক্স ইকুয়াল টু 5, এখন আমার হলো এক্স ইকুয়াল টু 10। তাহলে কিন্তু এখন যদি আমি এক্সটাকে আবার প্রিন্ট করানোর চেষ্টা করি, এখন কিন্তু আগের ভ্যালুটা ভুলে গেল। তার মানে আগের ট্যাগটাকে সরিয়ে নিয়ে এসে, যেই আমি ট্যাগটা সরিয়ে নিলাম, মানে এক্স নামটা সরিয়ে নিলাম ওখান থেকে, ও কিন্তু এবার 10 এর ঘাড়ে গিয়ে পড়লো। অর্থাৎ আগেরটা অ্যানোনিমাস হয়ে গেল, আগেরটা রইল না মেমোরিতে, মেমোরি থেকে অটোমেটিক্যালি অ্যাজ ইফ চলে গেল। তাহলে এখন আমার এক্স ইকুয়াল টু 10। তাহলে এখন যদি আমি বলি জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, তাহলে অবভিয়াসলি জেড এর ভ্যালুটা হয়ে যাবে 17, 10 প্লাস 7। তো এইভাবেই আমরা এই যে সংখ্যাটাকে, দুটো সংখ্যাকে আমরা দুটো ভেরিয়েবল নাম, এক্স অ্যান্ড ওয়াই হলো ভেরিয়েবল, অর্থাৎ মানে বাংলায় যাকে বলা হয় চলক, নিশ্চয়ই চলকই বলে হয়তো, তো ভুল হলে আমাকে বলবেন। তো তো এই দুটো নামের সাহায্যে আমরা মেমোরি স্পেসে অ্যাজ ইফ রাখলাম, এবং থার্ড একটা নামও ক্রিয়েট করলাম জেড। তাহলে আমার এক্স ওয়াই জেড সব নামগুলো আমার হয়ে গেল। তাহলে আমি যদি বলি প্রিন্ট করো, ওকে, প্রিন্টের মধ্যে আমি যদি বলি এক্স দাও, ওয়াই দাও, কমা দাও, জেড দাও, অর্থাৎ আমি প্রিন্ট ফাংশনের মধ্যে তিনটে নামকে পরপর কমা দিয়ে দিয়ে লিখলাম, লিখে বললাম প্রিন্ট করো, ও প্রিন্ট করলো 10, 7, 17, পরপর তিনটে ভ্যালু আমাকে দিয়ে দিল। সুতরাং এইভাবেই আমরা প্রোগ্রামগুলো লিখি। তাহলে আমরা প্রোগ্রাম লেখার সময় যেমন আমরা নাম্বারের সাহায্য নিচ্ছি, তেমনি আমরা ভেরিয়েবলের সাহায্য নিচ্ছি। কেমন? আমার স্ক্রিন না দেখতে পেলে অবশ্যই বলবেন, আর আমার কথা না শুনতে পেলে অবশ্যই বলবেন, আমি তাহলে কারেক্ট করব। ওকে, তাহলে এইবারে ব্যাপার হলো, এই যে কোনো কম্পিউটিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল মানে কিরকম হবে, কিরকম নাম দেওয়া যাবে, তার একটা নির্দিষ্ট নিয়ম কানুন থাকে। তো পাইথনের ক্ষেত্রেও আছে। সাধারণত আমরা কমন সেন্স অ্যাপ্লাই করে আমরা যে কোনো নাম দিতে পারি, যে কোনো অদ্ভুত টাইপের নাম দিতে পারি, কিন্তু নামগুলো দেওয়ার ব্যাপারে কতগুলো নিয়ম জেনে রাখা ভালো, না হলে পরে কনফ্লিক্ট হবে। যেমন আমরা নাম দেওয়ার সময় আমরা যা খুশি দিতে পারি, আমরা এক্স 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 এক্স, এটাও একটা ভেরিয়েবলের নাম হতে পারে, ধরা যাক 4, কিন্তু অত বড় নাম দিলে শেষকালে এটাকে রিকল করা মুশকিল হবে। সেই জন্য এমন একটা নাম আমরা সবসময় দিই যে নামটা যাতে আমরা পরে মনে করতে পারি। যেমন আমি বলি যে আমাদের এই কিবোর্ডের উপরে যত কিছু আছে, যত কিছু লেটার এবং যত কিছু নাম্বার আছে, সেগুলো আমরা ব্যবহার করে একটা ভেরিয়েবলের নাম তৈরি করতে পারি নিজের সুবিধার মতো। আবার এই যে এর মধ্যে দেখা যাবে একদম কিবোর্ডের একদম উপরের দিকে কতগুলো সিম্বল আছে। যেমন আমি বলি, যদি বলি যে এক্স, সে ধরা যাক এক্স @2, অর্থাৎ আমি একটা লেটার নিলাম, একটা এরকম একটা সিম্বল নিলাম @, তার সঙ্গে 2 দিলাম, ইকুয়াল টু বললাম 5। এটা কি ভেরিয়েবল হবে? হবে না, এ আমাকে এরার দেখাবে। তার কারণ হচ্ছে এই সিম্বল, এরকম এই সিম্বল গুলো ভেরিয়েবলের মধ্যে রাখা যাবে না। অথচ আমি যদি বলি x_2 ইকুয়াল টু 5, তাহলে কিন্তু এটা একটা ভ্যালিড নাম হলো, আমাকে কোনো অবজেকশন দিল না।
আমি যদি বলি x_2 আবার বলি, ও কিন্তু উত্তর আমাকে 5 দেবে। অর্থাৎ নামের মধ্যে লেটার থাকবে, সংখ্যা থাকবে, আর এই আন্ডারস্কোর নামটা থাকতে পারে, কিন্তু আমি কখনো x-2 একটা ভেরিয়েবলের নাম করতে পারি না। তার কারণ হচ্ছে মাইনাসটা একটা অপারেটর যেটা দিয়ে বিয়োগ করা হয়। যেমন আমি কখনো বলতে পারি না x*2 একটা নাম, এটা হতে পারে না। সুতরাং এরকম কতগুলো রেস্ট্রিকশন আছে। আর নাম যত খুশি বড় ছোট হতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, শুধুমাত্র খেয়াল করতে হবে। যেমন x2 একটা নাম হতে পারে, x2 ইকুয়াল টু আমি বললাম সে 19, তাহলে x2 একটা ভেরিয়েবলের নাম হতে পারে, আমি ইচ্ছে মতো যা খুশি নাম দিতে পারি। যেমন x2 নাম হলো, আমি বলতে পারি একটা ভেরিয়েবলের নাম এরিয়া, এরিয়া অফ সার্কেল, তাহলে এরিয়া সার্কেল আমার সুবিধা মতো ইকুয়াল টু ধরা যাক বললাম 40 সামথিং সাম, তাহলে এরিয়া সার্কেল এরকম নাম দিলে আমাদের সুবিধা হবে। অর্থাৎ আমি একটা নামের মধ্যে দিয়ে পরিষ্কার, যেমন আমাদের নাম থেকেই অনেক কিছু আমরা বুঝতে পারি, একটা নাম থেকে সেরকম ভাবে আমরা এই নামের মধ্যে থেকে ভেরিয়েবলের নামটা দিয়ে আমরা বুঝতে পারি যেটা কি 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 মানে এটা কিসের জন্য। সুতরাং এটা একটা সার্কেলের এরিয়া বোঝা যাচ্ছে যদি আমরা এরকম ক্যালকুলেট করি, তাহলে নামটা আমি এভাবে দিলাম। ওকে, তাহলে এরিয়া সার্কেল হলো 40, তাহলে আমি যদি এরিয়া সার্কেল এরিয়া আন্ডারস্কোর সার্কেল আবার ডাকি, ও আমাকে 40 অ্যান্সার দিয়ে দেবে। সুতরাং নাম যা খুশি হতে পারে। আমি যেমন এখানে x2 ইকুয়াল টু 19 দিয়েছিলাম, তেমনি ভাবে আমি যদি বলি 2x ইকুয়াল টু 19 বা অন্য কিছু যা কিছু একটা দিই, তাহলে কিন্তু হবে না। কেন হবে না? কোনো ভেরিয়েবলের নাম কোনো সংখ্যা দিয়ে শুরু হবে না, কেননা যেই মাত্র সংখ্যাটা কেউ এনকাউন্টার করবে 2, ও ভাববে বোধহয় আমি কিছু একটা অঙ্ক করার চেষ্টা করছি, তারপরে এটা কিছু খুঁজবে। আমি যদি বলি 2 স্টার x, তার একটা মানে আছে, কারণ x এর ভ্যালুটা আমি অলরেডি দিয়ে রেখেছি, আর 2টা আমি একটা সংখ্যা, তার একটা উত্তরও দিয়ে দেবে। কিন্তু 2x কোনো ভেরিয়েবলের নাম হতে পারে না। সুতরাং ভেরিয়েবলের নাম দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে কোনো সংখ্যা দিয়ে শুরু করা যাবে না, কোনো আন্ডারস্কোর ছাড়া আর কোনো সিম্বল ভেতরে দেওয়া যাবে না, নাম যত খুশি বড় হতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে কিছু নাম যেগুলো এখানে পাইথনের কিওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়, যেমন আমি এই যে আগের দিন পড়ছিলাম ইম্পোর্ট, ইম্পোর্ট ম্যাথ বলে লিখছিলাম, তাহলে ইম্পোর্ট কথাটা অরেঞ্জ কালারে লিখছিল, তাহলে ইম্পোর্ট কথাটা হচ্ছে একটা কিওয়ার্ড, পাইথনের নিজস্ব কিওয়ার্ড। তাহলে কোনো ভেরিয়েবলের নাম ইম্পোর্ট দেওয়া উচিত নয়, নিয়ে নিতে পারে কিন্তু পাইথনের সঙ্গে কনফ্লিক্ট করবে। সেরকম অ্যাজ বা ইন, এগুলো এগুলো দেখা যাক, এগুলো সবই কিন্তু এই অরেঞ্জ কালারে দিচ্ছে। ফর, ইফ, হ্যাঁ, এই জাতীয় কতগুলো, এলস, এই জাতীয় কতগুলো কমন ইংরেজি শব্দ, যে শব্দগুলো আমরা পাইথন কম্পিউটিং মানে আমরা যখন প্রোগ্রাম লিখবো তখন এই শব্দগুলোকে ব্যবহার করব, এগুলো পাইথনের নিজস্ব কিওয়ার্ড। তাহলে কোনো ভেরিয়েবলের নাম এরকম কোনো নাম দেওয়া যাবে না, উচিত নয়। নিয়ে নিতে পারে অনেক সময়, কিন্তু পরে কনফ্লিক্ট হবে। সুতরাং আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি ভেরিয়েবলের নাম, এই ব্যাপারটা নিয়ে আমরা এখন শিখলাম। নামগুলো যা খুশি হতে পারে, শুরুটা অঙ্ক দিয়ে হবে না, নামের মধ্যে কোনো স্পেশাল ক্যারেক্টার থাকবে না আন্ডারস্কোর ছাড়া, ইত্যাদি ইত্যাদি, আর কিওয়ার্ড গুলো ইউজ করা যাবে না। এবারে আমরা একটা ফুল ফ্লেজেড প্রোগ্রাম লিখি। আমাকে একটা প্রোগ্রাম ধরা যাক, বলা হলো যে আমার দুটো বিন্দু আছে, দুটো বিন্দু আছে, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, আমরা জ্যামিতি করছি, কঠিন জ্যামিতি কিছু করছি না। যেমন এই বিন্দুর কোঅর্ডিনেট হচ্ছে ধরা যাক x1 আর y1, এটা xy প্লেনের উপরে আছে। আমি যদি এরকম করি, এটা x আর এটা y অ্যাক্সিস, আর এই বিন্দুটার ধরা যাক কোঅর্ডিনেট হচ্ছে x2 y2, আমি সিম্বলিক্যালি লিখলাম। তাহলে এদের মধ্যে দূরত্বটা বার করব। আমরা সকলেই এই অঙ্কটা করেছি, খুব সোজা। তাহলে দূরত্বটা কি? এই দূরত্বটা যদি হয় মনে করা যাক d, তাহলে আমি বলতে পারি সে d ইকুয়াল টু √ওভার অফ x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। আমি করব, খুব সোজা। তার মানে কি, কোঅর্ডিনেট গুলো জানতে হবে, সেগুলোর মধ্যে বিয়োগ করতে হবে, তার স্কোয়ার করতে হবে, তারপরে তাকে যোগ করতে হবে, তারপরে গোটা জিনিসটার একটা স্কোয়ার রুট বানাতে হবে, তাহলে আমার উত্তর হয়ে গেল। কেমন? তাহলে এইটা করার জন্য আমরা একটা ফুল ফ্লেজেড প্রোগ্রাম লিখব। আচ্ছা, এখন প্রোগ্রামটা লেখার সময় আমাদের কি কি যদি আমাদের দরকার হয় এমন কিছু ফাংশন যেটা
আমরা আমাদের যে মডিউলগুলো আছে, যে চেনা কিছু মডিউল আছে, তার মধ্যে সেগুলো অলরেডি রয়েছে, তাহলে আমরা শুধু শুধু সেটা কিছু করব না। যেমন স্কোয়ার রুট বার করাটা একটা ঝামেলার ব্যাপার সবসময়। তো আমরা যদি স্কোয়ার রুট ফাংশনটাকে ম্যাথ মডিউল থেকে ব্যবহার করতে পারি, তাহলে খুব সহজে প্রোগ্রামটা করা যেতে পারে। তাহলে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, যত ছোট বা বড় প্রোগ্রামই আমরা লিখি না কেন, লেখার সময় খেয়াল রাখতে হবে আমার কি কি ইনপুট আছে, তারপরে আমাকে কি কি স্টেপ বাই স্টেপ কি কি করতে হবে। সুতরাং এইটাকে যদি আমরা একটু লজিক্যালি ভাবি, তাহলে আমাদের এক নম্বর হচ্ছে আমার ইনপুট গুলো দিতে হবে। এক নম্বর হচ্ছে আমাকে ইনপুট গুলো দিতে হবে। ইনপুট গুলো কি কি? না, x1 এর ভ্যালু দিতে হবে, y1 এর ভ্যালু দিতে হবে, x2 এর ভ্যালু দিতে হবে, y2 এর ভ্যালু দিতে হবে। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে আমাকে এই স্কোয়ারটা বার করতে হবে, এই ফর্মুলা দিয়ে আমাকে x1 মাইনাস x2 ধরা যাক হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, এই ফর্মুলাটা হতে পারে। এটা একটা নাম দিতে পারি, মনে করা যাক এটা নাম দিলাম z আমার সুবিধার জন্য। 3 নম্বর কি? এই জেডটাকে স্কোয়ার রুট নিতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? ম্যাথ থেকে আমাকে ইম্পোর্ট করতে হবে স্কোয়ার রুটটা। তাহলে আমি স্কোয়ার রুট, তার মধ্যে আমি জেডটাকে পুরে দেবো। তারপরে অ্যান্সার হয়ে গেল। 4 নম্বর কি? আমাকে প্রিন্ট করে আমাকে আউটপুটটা লিখতে হবে। তাহলে বেসিক্যালি কাজটা হচ্ছে এইটুকু, কিন্তু আমি ইনপুট নিলাম, কাজ করলাম, আউটপুট লিখলাম। এই যে 4টে স্টেপে আমি পরপর হিসেব করে লিখলাম, 4টে স্টেপ, এই জিনিসটাকে, এটাকে বলা হয় ঘুরে ফিরে আমরা এরকম যে কোনো প্রোগ্রাম লেখার সময় মনে মনে বা তার আগে এক্সপ্লিসিটলি, অর্থাৎ বিশদভাবে আমরা তার স্টেপগুলো লিখে ফেলবো। সেটাকে বলা হয় অ্যালগরিদম। অর্থাৎ অঙ্ক একটা থাকে বা কোনো একটা যুক্তি থাকে, সেই যুক্তিগুলো বা অঙ্কগুলো পরপর সাজিয়ে সাজিয়ে 1 2 3 4 মানে কার পরে কি যদি আমরা পরপর সাজিয়ে লিখি, তাহলে স্টেপগুলোকে একসঙ্গে বলা হয় অ্যালগরিদম। আসলে কম্পিউটার প্রোগ্রামিং লেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এইটা। আমরা যদি অ্যালগরিদমটা বুঝি, অর্থাৎ যুক্তি দিয়ে লজিক্যালি কন্ডিশন দিয়ে পরপর কার পরে কি আমরা যদি সেগুলো করা বুঝতে পারি, তাহলে আমাদের কাছে প্রোগ্রাম লেখাটা জলভাত, সে যে কোনো কম্পিউটার ল্যাঙ্গুয়েজই হোক না কেন। ওকে, আচ্ছা, তাহলে এই অ্যালগরিদমের উপর নির্ভর করে এবার আমরা প্রোগ্রামটা লিখি। মনে করা যাক আমরা এটাকে এগুলো আউট করে দিই, এগুলো। হ্যাঁ, এবার আমরা প্রথমে কি করব? প্রথমে আমাদের যেটা স্কোয়ার রুট ফাংশনটা দরকার হবে, সেজন্য আমরা ফ্রম ম্যাথ ইম্পোর্ট sqrt করে নিলাম। এখানে দেখা গেল যে ম্যাথ মডিউল থেকে পুরো ম্যাথ মডিউলটাকে আমি নিয়ে এলাম না। মানে ম্যাথ মডিউলটা যদি হয় একটা বাক্সটাকে আলমারি থেকে পুরো নামিয়ে আমি টেবিলে নিলাম না, বাক্সর মধ্যে একটা ফাইল আছে স্কোয়ার রুট, শুধু সেইটাকে নামালাম, কেননা আমার পুরো ম্যাথ মডিউলটাকে নিয়ে আসার কোনো দরকার নেই, এই নেম স্পেসে নিয়ে আসার কোনো দরকার নেই। তাহলে ফ্রম ম্যাথ ইম্পোর্ট স্কোয়ার রুট, অর্থাৎ স্কোয়ার রুটটাকে এখানে নামিয়ে নিলাম। নেক্সট কি? আমি x1 x2 y1 y2 এই 4টে ইনপুট আমি পরপর দিয়ে দিলাম, x1 x2 y1 y2 যা কিছু। ধরা যাক আমি বললাম সে তর্কের খাতিরে 1 2 3 4। এটা কিন্তু পাইথনে করা যায়, অর্থাৎ এই 4টে ভেরিয়েবল নাম। তাহলে দেখা গেল যে x1 এটা একটা ভেরিয়েবল নেম, x2 এটা একটা ভেরিয়েবল নেম, y1 একটা ভেরিয়েবল নেম, y2 আরেকটা ভেরিয়েবল নেম, এবং ডান দিকে 1 2 3 4 অর্থাৎ 4টে নাম্বারকে আমি 4টে নাম দিয়ে অ্যাসাইন করে ফেললাম। তার মানে 4টে ট্যাগ দিয়ে দিলাম। আমি যদি এন্টার করি, ডান, অর্থাৎ আমি ইনপুট দিয়ে দিলাম। আমি যদি এখন দেখতে চাই x1 কি, খুব স্বাভাবিকভাবেই এটা 1 দেখাবে। আমি যদি দেখতে চাই x2 কি, 2 দেখাবে। আমি যদি দেখতে চাই x3 কি, সরি x3 তো নেই, y1 যদি দেখতে চাই তাহলে 3 দেখাবে, y2 যদি দেখতে চাই তাহলে 4 দেখাবে। আমাদের নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে আমি বলবো x1 মাইনাস x2 স্টার 2, অর্থাৎ এটা স্কোয়ার করলাম, স্টার 2 মানে পাওয়ার হয়ে গেল, স্কোয়ার হয়ে গেল। তারপরে হলো y1 মাইনাস y2 স্টার 2, অর্থাৎ স্কোয়ার হয়ে গেল। তাহলে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, ঠিক যেরকম আমি অঙ্কটা লিখেছি ফর্মুলাটা, তো সেইটাই আমি করলাম। তাহলে এই গোটা জিনিসটাকে আমি একটা নাম দিতে পারি, কিন্তু দরকারও নেই। আমি একটা স্টেপ এক্সট্রা কেন লিখবো? আমি গোটা জিনিসটাকেই
এসকিউআরটির মধ্যে পুরে দেব। অর্থাৎ এসকিউআরটি যে ফাংশনটা আমি কোথা থেকে নিলাম, এইখান থেকে নিলাম, ম্যাথ থেকে নিলাম। তাহলে এসকিউআরটি এই ফাংশন নাম, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু, আর তার ভেতরে এই গোটা জিনিসটাকে আমি একসঙ্গে পুরে দিলাম। তাহলে ডান, আমার স্কোয়ার রুট হয়ে গেল। এবার এটাকে মনে রাখার জন্য আমি এটা নাম দিয়ে দিলাম, ডি ইকুয়াল টু নাম দিলাম। তাহলে একটা নতুন ভেরিয়েবল নাম দিলাম, অ্যাসাইন করলাম, যেটার নাম দিলাম সে ডি, ডি ফর ডিস্টেন্স। তাহলে হয়ে গেল ডি। আমি যদি এবারে বলি যে ডি কত, আমাকে উত্তর দেখিয়ে দিল এত। এখানে সেন্টিমিটার, মিটার, কিলোমিটার কোনো গল্প নেই, তার কারণ আমি এখানে শুধু মাত্র অঙ্ক করছি। আমার অঙ্কেতে যেরকম দেওয়া থাকবে, যেরকম ইউনিট দেওয়া থাকবে, এখানে উত্তরটাও শেষে সেরকম ইউনিট দিতে পারি আমরা। তবে কম্পিউটার যখন করছি, কম্পিউটার ডাজ নট কেয়ার এনি ইউনিট। হ্যাঁ, সেজন্য আমরা সবসময় যখন অঙ্ক করি তখন আমরা আরবিট্রারি ইউনিটে করি, মানে ইউনিট নিয়ে আমাদের কিছু এসে যায় না। বা আমি এখানে বলতে পারি প্রিন্ট, একটু লিখতে পারি কায়দা করে। আমি লিখতে পারি ডিস্টেন্স, কথাটা লিখতে পারি ইকুয়াল টু, লিখতে পারি একটা গ্যাপ দিলাম, এখানে একটা স্পেস দিয়ে দিলাম ইচ্ছে করে, তারপরে একটা কোডটা শেষ করলাম। তার মানে ডিস্টেন্স ইকুয়াল টু একটা স্পেস দিয়ে এই গোটা কথাটা লিখবে। তার মানে এটা একটা স্ট্রিং হলো, এটা একটা স্ট্রিং। তারপরে কমা দিয়ে আরেকটা কিছু লিখলাম, আরেকটা কি লিখলাম, ডি লিখলাম। তার মানে কি, প্রিন্টের মধ্যে এই একটা জিনিস লিখলাম, কমা দিয়ে এই একটা জিনিস লিখলাম, তখন প্রিন্ট কি করবে, ও লিখবে ডিস্টেন্স ইকুয়াল টু সামথিং, এই ভ্যালুটা। তার মানে একটু ভদ্রভাবে লিখলো। আচ্ছা, এই গোটা জিনিসটা আমরা এই ইন্টারপ্রেটার সিম্বলের ওপরে করলাম। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যখনই এটাকে ক্লিক করে উইন্ডোটাকে কিল করে দেবো, এই প্রোগ্রামটা আমার চলে গেল। এটা না হয় ছোটখাটো প্রোগ্রাম, আবার দরকার হলে আবার আমরা লিখে দিতে পারি, কিন্তু আমরা তা কেন করব? আমরা একটা প্রোগ্রাম যখন লিখবো, প্রোগ্রামটাকে আমরা সেভ করব, অর্থাৎ একটা ফাইলে লিখবো, বারবার প্রোগ্রামটাকে ডেকে ডেকে সেই প্রোগ্রামটাকে নিয়ে আমরা কাজ করতে পারি। তো সেই জন্য কি করতে হয়, আমি এতকাল পর্যন্ত যা দেখাচ্ছিলাম সবটাই এই ইন্টারপ্রিটারের উপর একটা একটা লাইন লিখে দেখছিলাম। কম্পিউটার যদি আমার লাইনটা যদি লেখা ঠিক হয়, কম্পিউটার ওকে করে দিচ্ছে, কোনো রকম এরার দেখাচ্ছে না, তার মানে এটাকে বলা হয়, এই যে আমরা কম্পিউটার প্রত্যেকটা লাইনকে, পাইথন প্রত্যেকটা লাইনকে ইন্টারপ্রেট করছে, করে ও উত্তরটা দিয়ে দিচ্ছে। আচ্ছা, এখন এই লাইনগুলোকে আমি একটা ফাইল, এই যে আমার এখানে আমরা সিম্পলি আইডল ইয়েতে যে উইন্ডোতে করছি, এখানে আমি ফাইলে গিয়ে এইখানে যদি ক্লিক করি, আপনারা যদি দেখতে পান, কারণ এই লেখাটা খুব ছোট, এখানে দেখতে পাবেন এখানে নিউ ফাইল। এই নিউ ফাইল খুলে একটা ফাইল তৈরি করে আরেকটা উইন্ডো খুলে গেল। তাহলে আমার কি কি যা যা লিখলাম সেই কথাগুলো যদি আমি পরপর, তাহলে এই দুটো জিনিস আমি এখানে কপি করলাম, এডিট, কপি, এইখানে আমি লিখলাম, এখানে লিখলাম। আচ্ছা, এইটা তো সিম্বলগুলো শুদ্ধ চলে এসছে, আমার সিম্বলগুলো শুদ্ধ দরকার নেই, সিম্বলগুলো শুদ্ধ দরকার নেই। আর একটা কি করতে হবে, এইটা লাগবে, আর একটা কি লাগবে, এইটা লাগবে, এইটা লাগবে। এইটাকে এডিট, কপি, আমি এইখানে লিখলাম, ওকে, এইটা লিখলাম, এইটা, আর লাস্টে লিখলাম প্রিন্ট ডিস্টেন্স, কমা ডি। তাহলে এই যে চারটে লাইন আমরা লিখলাম, এটা কিন্তু একটা ফুল ফ্লেজেড পাইথন প্রোগ্রাম হয়ে গেল, এটা পাইথন কোড হলো। এবং এটা একটা ফাইলে লিখলাম, ফ্রম ম্যাথ এটুকু দরকার, প্রথমে স্কোয়ার রুট নিলাম, তারপরে ইনপুট নিলাম, তারপরে ক্যালকুলেশনটা করলাম, তারপরে আমি উত্তরটা প্রিন্ট হিসেবে লিখলাম। এটা যেহেতু আমরা ইন্টারপ্রিটারের উপর লিখছি না, সেহেতু শুধুমাত্র ডি দিলে পরে হবে না। ইন্টারপ্রিটারের উপর শুধুমাত্র ডি দিলে ও ডিস্টেন্স দেখিয়ে দিচ্ছিল, এই যেমন এটা, কিন্তু এখানে তা হবে না, এটা আমরা একটা ফাইল হিসেবে লিখবো, এবং সেটা হবে পাইথন ফাইল। আচ্ছা, ধরো যাক এটাকে আমরা এবার রান করতে চাই, তার আগে আমরা সেভ করতে পারি। বা রান করতে চাইলে এখানে রান বলে আছে, রান মানেই বেসিক্যালি ও কম্পাইল করবে, অর্থাৎ পাইথনের কম্পাইলারের ওকে প্রসেসরের ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে, করে রান করে ও আমাকে উত্তর দিয়ে দেবে একসঙ্গে। এই রানটা ক্লিক করলেই এখানে, আমি যদি রান করি তারপরে রান মডিউল করলেই আমাকে এখানে কোনো একটা নামে সেভ করতে চাইবে। আমি এখানে আমি ওকে করলাম, ঠিক আছে, ওকে করে একটা নাম দিয়ে দিলাম। আমি ধরো নাম দিলাম টেস্ট বলে নাম দিলাম। অলরেডি টেস্ট বলে এখানে ফাইল আছে, সেই জন্য এখানে জিজ্ঞেস করছে। অ্যাকচুয়ালি ফাইলটার নাম অটোমেটিক্যালি হয়ে যাবে test.py,
py is for Python. এখানে বলছে যে test.py অলরেডি এক্সিস্ট, কিছু এসে যায় না, আমার আগে থেকে ছিল, আমি তার উপরে আবার এটাকে রিপ্লেস করে দিলাম। তাহলে আমাকে কাজটা হলো এবং আমাকে উত্তরটা এই উইন্ডোতে ডিস্টেন্স ইকুয়াল টু এত দিয়ে দিল। এই যে এখানে এই যে রিস্টার্ট বলে অমুক তমুক সব দেখালো, এবং এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, সেটা হচ্ছে test.py বলে অলরেডি ফাইলটা তৈরি হলো। আমি নামটা দিলাম টেস্ট, কিন্তু অটোমেটিক্যালি পাইথন ফাইল হিসেবে test.py তৈরি হয়ে গেল এবং তার উত্তরটাও দিয়ে দিল। আউটপুটটা আমাকে স্ক্রিনের বাইরে দিল। আউটপুটটা আমি অ্যাকচুয়ালি একটা ফাইলেও লেখাতে পারি, যদি আমাদের বড় কোনো প্রোগ্রাম হয়, অনেক 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 লাইন আছে, হাজার হাজার লাইনের উত্তর আছে, তখন আমি দরকার হলে কোনো একটা ফাইলে লেখাতে পারি, সেসব ব্যাপারে আমি আসছি। তাহলে আমরা এতকাল ইন্টারপ্রিটারের উপর যা করছিলাম সেই জিনিসটা আমরা একটা ফাইলে লিখলাম, আমার একটা পাইথন ফাইল তৈরি হয়ে গেল। এখন আমি যদি এটাকে অফ করে দিই, আবার আমি উইন্ডো খুলি, ইন্টারপ্রিটার উইন্ডো খুলি, আমার কাছে নতুন করে ফ্রেশ করে আবার খুললাম, আমি আগে লিখে রেখেছিলাম ফাইলটা, কি নামে লিখে রেখেছিলাম, এখানে আমি ফাইলে চলে গেলাম, ওপেনে গেলাম, ওপেনে গিয়ে আমি কি নামে করেছিলাম, পাইথন ফাইলস, এবং এখানে টেস্ট বলে করেছিলাম, এখানে অ্যালফাবেটিক্যালি রয়েছে, আমি টেস্ট বলে এই টেস্ট বলে ফাইলটা আছে, দেখা যাবে এখানে, এইখানে যদি আমরা দেখি ভালো করে, এখানে পাইথন ফাইল অমুক তমুক, খুবই ছোট্ট ফাইল, 1 কিলোবাইট ফাইল। তো আমি যদি এটাকে ক্লিক করে এটা যদি ওপেন করি, ফাইলটা কিন্তু আমার রয়ে গেল, ফাইলটা কিন্তু আবারও খুলে দিল। এই যে এই হচ্ছে আমার পাইথন ফাইল, এইটা হচ্ছে আমার পাইথন ফাইল। এবার ফাইলটাকে ডেকোরেট করবার জন্য আমি অনেক কিছু করতে পারি, এখানে একটা হ্যাশ সিম্বল দিয়ে লিখতে পারি, দিস ইজ মাই ফার্স্ট পাইথন কোড এটসেট্রা এটসেট্রা, যা খুশি দিতে পারি। তাহলে এই যে একটা লাইন আমি এখানে লিখলাম, তার আগে একটা হ্যাশ সিম্বল, এটা হ্যাশ সিম্বল দিলাম, তার মানে কম্পাইলার এটাকে দেখবে না, কম্পাইলার এটাকে কম্পাইল করবে না, এটা আমার বোঝার সুবিধার জন্য। আমরা যখন প্রোগ্রাম লিখি, বড় বড় প্রোগ্রাম, দেখা যাক 100 লাইন, 200 লাইন, 1000 লাইন, লক্ষ লাইন, কোটি লাইন, লক্ষ লক্ষ মানে হাজার হাজার লাইনের প্রোগ্রাম যখন লেখা হয়, তখন খুব সিস্টেমেটিক্যালি লেখা হয়, এবং প্রত্যেকটা কোডের পার্টের, এক একটা পার্ট, এক একটা ব্লকের উপরে এরকম ভাবে নাম টাম এরকম ভাবে হ্যাশ দিয়ে নানা রকমের ডেকোরেশন করে রাখা হয়, যাতে আমার প্রোগ্রামটা যদি নেক্সট জেনারেশন কেউ দেখে, সে যাতে আমার প্রোগ্রামটা দেখে বুঝতে পারে, তার উপরে সে মডিফিকেশন করে, না হলে তাকে আবার একই জিনিস নতুন করে করতে হবে। তাহলে এরকম ভাবে এটা আমি এখানে নানা রকম বলতে পারি, আমি এখানে বলতে পারি যে ঠিক আছে, আমি এখানে আরেকটা হ্যাশ দিয়ে লিখতে পারি, দি ফলোইং আর ইনপুট ভ্যালুজ, মানে এমন ভাবে আমি প্রোগ্রামটা লিখলাম। তাহলে আমি এখানে লিখতে পারি এখানে লিখতে পারি ক্যালকুলেশন ফর ডিস্টেন্স, তারপরে লিখতে পারি আউটপুট এটসেট্রা এটসেট্রা লিখে দিলাম। তার মানে কি, এরকম একটা ডেকোরেশন করে প্রোগ্রামটাকে লিখে দিলাম, এবং প্রত্যেকটা লাইনই এখানে আমাকে লাল দিয়ে দেখাচ্ছে, আমি অন্য জায়গায় করলে অন্যরকম দেখাবে, প্রত্যেকটা লাইনের আগে একটা করে হ্যাশ সিম্বল দিলাম। তার মানে এই প্রোগ্রামটা যদি এরপরে কেউ পড়ে, তাহলে সে চট করে বুঝে যাবে আমি কি করছি, এগুলো হচ্ছে ইনপুট ভ্যালু, এটা হচ্ছে ক্যালকুলেশন, এটা হচ্ছে আউটপুট, ইত্যাদি ইত্যাদি। আমি এখানেও লিখতে পারি, আমি এর পাশেও হ্যাশ দিয়ে লিখতে পারি, হ্যাঁ, দিস ইজ আউটপুট, এটা কিছু লিখলাম। তাহলে হ্যাশের পরে ডান দিকে যা থাকবে ও কম্পাইলার তাকে পাত্তা দেবে না, এই হচ্ছে কথা, কেমন? বেশ, এইবারে আমি বলতে পারি ঠিক আছে, আমি এরকম একটা প্রোগ্রাম লিখলাম, আবার আমি বলতে পারি আচ্ছা ঠিক আছে, এইটা তো হলো এরকম, আবার আমি মাঝখানে আমার ইচ্ছে হলো যে ঠিক আছে এই ক্যালকুলেশন করলাম, এই ক্যালকুলেশনটা করলাম, কিন্তু তার আগে আমি বললাম ঠিক আছে, আমি এখানে আরেকটা কিছু করলাম, আমি এখানে আর একটা কিছু করলাম, ধরো যাক আমি বললাম যে ঠিক আছে, আমি বললাম যে সে xx ইকুয়াল টু x1 প্লাস x2 বাই এরকম একটা কিছু বললাম, ধরা যাক। হ্যাঁ, তারপরে বললাম আচ্ছা ঠিক আছে, আমি সাম y ইকুয়াল টু y1 প্লাস y2। খেয়াল রাখতে হবে একটা জিনিস, যে সমস্ত লাইন কিন্তু আমরা প্রথম কলাম থেকে লিখছি, আমরা কিন্তু যদি এটা এইভাবে লিখি, এরকম ভাবে লিখি, তাহলে কিন্তু কম্পিউটার পাইথন অবজেকশন দেবে, কারণ আছে, আমি সেগুলো পরে বলছি। সুতরাং লেখাটা সব সময় বাদিকের একটা ফার্স্ট কলাম থেকেই শুরু হবে,
আপাতত। তাহলে আমি এরকম দুটো জিনিস ক্যালকুলেট করলাম, তারপরে আমি এটাকেও প্রিন্ট করালাম। আচ্ছা দেখি তো এই প্রিন্ট করে, আমি আমি প্রিন্ট করে দেখি তো এটা কি হয়। আমি বললাম এক্স এক্স কমা ওয়াই ওয়াই, এটাও প্রিন্ট করলাম। তাহলে আমার এরকম দুটো জিনিস ক্যালকুলেট করলাম, এক্স এক্স ক্যালকুলেট করলাম, ওয়াই ওয়াই ক্যালকুলেট করলাম, সেটাকে প্রিন্ট করলাম, আবার ডিস্টেন্সটাও প্রিন্ট করলাম। তাহলে আমি যদি রান করি, তাহলে রান মডিউল করে আবার ওই টেস্টেই নামে দেবো। এখানে কিছু একটা গন্ডগোল করেছে, এখানে একটা কিছু একটা পড়ে গেছিল। এনিওয়ে ওকে, আমরা যদি এটাকে দেখি, এটা যদি আমরা এখানে রান করি তাহলে কি একটা হচ্ছে, ওখানে কিছু একটা গন্ডগোল, কিছু একটা ক্যারেক্টার পড়ে গেছে, যার ফলে দেখি একবার দেখে নিই। ওকে, ওহো, এইখানে স্কোয়ার, এইখানে আমি এইটা মুছে গেছিল। হ্যাঁ, খেয়াল রাখতে হবে যে কোথায় গন্ডগোলটা হচ্ছে, সেগুলো আমরা বুঝে যাব। এক্স এক্স ইকুয়াল টু এইটা। ওকে, তো আমরা ধরা যাক এই জিনিসটা ক্যালকুলেট করলাম, মানে আরেকটু জিনিস ক্যালকুলেট করলাম। আমি রান দিলাম, রান করলাম, এই হলো, আমাকে দুটো উত্তর দিল। প্রথমে 3 আর 7, এটা x1 প্লাস x2, আর y1 প্লাস y2 7, তারপরে ডিস্টেন্স ক্যালকুলেট করলো, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমি এরকম প্রোগ্রামটা আমার কন্টিনিউয়াসলি আরো কিছু ক্যালকুলেট করলাম। তাহলে একই প্রোগ্রামের মধ্যে আমি একটা ফাইলের মধ্যে এই লাইনগুলো বাড়াতেই থাকলাম। কিন্তু পরে মনে হলো না, এই এত কিছু করেছি, আচ্ছা ঠিক আছে, এই প্রোগ্রামের মধ্যে এই পার্টটুকু আমি এখন আর ক্যালকুলেট করতে চাই না। তাহলে এই পার্টটুকুকে আমি থাকবে, আমি মুছে ফেলবো না, পরে আবার কাজে লাগাবো। কিন্তু আপাতত আমি এই পার্টটুকুকে আমি আউট করব মানে আমার কম্পাইলার দেখতে পাবে না। তখন আমি কি করব, তখন আমি একসঙ্গে, যেমন আমি এই লেখাটাকে আউট করা মানে এর আগে একটা হ্যাশ সিম্বল দিলাম, আমি প্রত্যেকটার আগে একটা করে হ্যাশ সিম্বল দিতে পারি, প্রত্যেকটা লাইনের আগে। তাহলে কোনো সমস্যা নেই, এগুলো লাল হয়ে গেল, এবং এই জিনিসটা আমার এখানে অংশগ্রহণ করবে না, আমার ক্যালকুলেশনের মধ্যে আসবে না। ওকে, কিন্তু আমি আর একটা কাজ করতে পারি, যেটাকে বলা হয়, এই যে এই জিনিসটাকে আমরা করলাম না, এই যে হ্যাশ সিম্বল দিলাম, এটাকে মানে আমাদের কম্পিউটারের ভাষায় বলা হয় কমেন্ট করা। অর্থাৎ আমি কমেন্ট আউট করলাম, মানে একটা লাইনকে কমেন্ট করে দিলাম, যেমন মানে কম্পাইলার দেখতে পাবে না, সেইটা করলাম যেমন। আচ্ছা, এবার আমি এই জিনিসটাকে করতে পারি, এখানে ট্রিপল কোড দিয়ে দিলাম, আর এর ভেতরেও ট্রিপল কোড দিলে কালারটা পাল্টে গেল। আমি এখানে ট্রিপল কোড দিলাম, তাহলে যতটুকুর মধ্যে ট্রিপল কোড দিলাম ততটুকু কিন্তু খেয়াল করে দেখা যাক যে ততটুকু কিন্তু সবুজ হয়ে গেল। তারপরে এই লাইনটা কিন্তু আবার অ্যাক্টিভ রইল। তার মানে এই অংশটুকু, এই পুরো ব্লক অফ লাইন, এটাকে আমি একটা ব্লক বলতে পারি, 3টে লাইনের একটা ব্লক। এই ব্লক পুরোটাকেই কোড, মানে 3টে কোড, এখানে 3টে কোড শুরু, 3টে কোড শেষ দিয়ে আমি এর ভেতরে খাঁচায় পুরে দিলাম। তার মানে এটাকে বলা হয় ব্লক কমেন্ট। এতকাল আমরা করছিলাম একটা করে লাইন কমেন্ট, এবার করলাম ব্লক কমেন্ট। তাহলে এবার যদি আমি রান করি, আমার জিনিসটা রইলো, আমি পরে ইচ্ছে করলে এই কোড, এই ট্রিপল কোড গুলো তুলে দিলে আবার সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। কিন্তু আপাতত আমার যখন প্রোগ্রামটা রান করাবো, কম্পিউটার কম্পাইলার, পাইথন কম্পাইলার ওকে দেখবে না, শুধু অ্যান্সারটা ডিস্টেন্সই দেবে। দেখা গেল যে আগের যে উত্তরটা ছিল 3 আর 7, সেটা দিল না। তাহলে এইভাবে আমি একটা ফাইলের মধ্যে প্রোগ্রাম লিখে ইচ্ছে মতো লাইন জুড়তে পারি, ইচ্ছে মতো লাইন তুলে নিতে পারি, ইচ্ছে মতো লাইন কমেন্ট করতে পারি, এটসেট্রা এটসেট্রা। এইবারে আমরা একটা জিনিস বলি, সেই জিনিসটাকে আমরা বলবো আউটপুটটা যে লিখছি না আমরা কায়দা করে, এই আউটপুটটাকে অনেকেই কমেন্ট করেছিলেন যে আউটপুটটাও আগের দিন যেরকম আমরা একটা কোড, 3টে কোড, নানা রকম ভাবে একটা কিছু হ্যালো পাইথন বা কিছু বলে লিখেছিলাম, এরকম যা খুশি করতে পারি। আমরা প্রিন্টের মধ্যেও একটা করে স্ট্রিং লিখছি ইত্যাদি। কিন্তু এই যে আমরা প্রিন্ট করাচ্ছি বা আউটপুট লেখাচ্ছি, সেই আউটপুটটাকে আমরা একটু কায়দা করে লিখতে পারি, যেটাকে এই কায়দাটাকে বা স্টাইল করে লিখতে পারি। স্টাইলাইজড প্রিন্ট আউট, যেটাকে বলা হয় ফরম্যাটেড, এটাকে সব কম্পিউটারে, সব ল্যাঙ্গুয়েজে তাই, এটাকে বলা হয় ফরম্যাট। আউটপুটটাকে আমি বলবো ফরম্যাটেড আউটপুট, মানে সাজিয়ে গুছিয়ে লেখা আর কি। আমি কোন সংখ্যাটাকে কোথায় লিখবো, কিভাবে লিখবো, এর কতগুলো রুল আছে। পাইথনের ক্ষেত্রে আমরা যে এখন যে কায়দাটা ইউজ করব তার নাম হচ্ছে স্ট্রিং ফরম্যাট, অর্থাৎ স্ট্রিংটা ইউজ করব।
স্ট্রিং অলরেডি আমরা জানি, স্ট্রিং মানে কোট আনকোট আমি যা লিখবো সেটাই স্ট্রিং। আই ক্যান রাইট এনিথিং বিটুইন টু কোটস, একটা কোট, দুটো কোট, তিনটে কোট, ডাজ নট ম্যাটার। হ্যাঁ, আমরা যাই লিখি সেটাই হয়ে যাবে স্ট্রিং। তাহলে স্ট্রিং এর সাহায্যে আর প্রিন্ট স্টেটমেন্টের সাহায্যে আমরা, মানে ফরম্যাট স্টেটমেন্টের সাহায্যে আমরা কি করে ফরম্যাটিং করে লিখতে হয় তার কিছু উদাহরণ আমরা দেখাচ্ছি। ওকে, তাহলে আমরা এখন কি করছি, আমরা এখন করছি ফরম্যাটেড আউটপুট। কি করে একটা স্টাইল করে, কায়দা করে আমরা লিখতে পারি। ওকে, যেমন মনে করা যাক আমরা বললাম x, y ইকুয়াল টু 4, 5। বেশ, 4 আর 5, তার মানে x এর ভ্যালু না, মানে x কে অ্যাসাইন করা হলো 4, মানে 4 কে অ্যাসাইন করা হলো রাদার উল্টোটা x, এন্ড 5 নাম্বারটাকে অ্যাসাইন করা হলো y, তার মানে x ইকুয়াল টু 4, y ইকুয়াল টু 5। বেশ, এবার আমি যদি শুধু প্রিন্ট করি কোনো অসুবিধা নেই, আমাকে উত্তর x, y 4, 5 দিয়ে দিল। কিন্তু আমি যদি বলি একটু কায়দা করে লিখি, আমি বলবো যে প্রিন্টের মধ্যে আমি লিখবো একটু কায়দা করবো। তাহলে আমি স্ট্রিং দিয়ে শুরু করব, মানে কোট দিয়ে শুরু করব। তারপরে আমি প্রথমে 4 লিখবো, তারপরে প্রথমে x লিখবো, পরে y লিখবো। আমি উল্টোটা করতে পারি, প্রথমে y পরে x। হ্যাঁ, এগুলো এখন খুব ট্রিভিয়াল মনে হবে, কিন্তু পরে এগুলো খুব কাজে লাগে। আচ্ছা, আমরা বললাম যে ঠিক আছে, আমরা এখানে একটা এই কার্লি ব্র্যাকেটের মধ্যে 0 দিলাম, আর একটা অ্যান্ড লিখলাম, আরেকটা কার্লি ব্র্যাকেটের মধ্যে 1 দিলাম। আমি আসছি কেন লিখছি, এই কথাটা স্ট্রিং এর মধ্যে লিখলাম। অর্থাৎ এই 0টা কি, 0 একটা নাম্বার, একটা ইন্ডেক্স, 1 একটা নাম্বার। অর্থাৎ পাইথনে আমরা যদি কিছু না বলি, যে কোনো সংখ্যার কাউন্টিংটা শুরু হয় সবসময় 0 থেকে, 1 থেকে কাউন্ট করে না। ও 0 থেকে কাউন্ট করে, মানে 0টা হচ্ছে প্রথমে আসবে, তারপরে 1 আসবে। তাহলে আমি একটা কার্লি ব্র্যাকেটের মধ্যে 0 লিখলাম, আর অ্যান্ড কথাটা লিখলাম, আর আরেকটা কার্লি ব্র্যাকেটের মধ্যে 1 লিখলাম। বেশ, তারপরে এই স্টাইলটা আমার শুধু মনে রাখতে হবে। ফরম্যাটের মধ্যে যদি আমরা x and y লিখি, তাহলে দেখো এই আগের যে প্রিন্ট স্টেটমেন্টটা সেটাকে একটু কায়দা করে লিখলাম। এখানে একটা স্ট্রিং হিসেবে লিখলাম, তারপরে ডট দিলাম, তারপরে ফরম্যাট, এটা একটা ফাংশন, ফরম্যাট ফাংশনটাকে তার মধ্যে x and y লিখলাম, তারপরে প্রিন্ট। এটা প্রিন্টটা তো আমি এখানে দিতেও পারি, নাও দিতে পারি। হ্যাঁ, মানে আমরা এটা তো ইন্টারপ্রেটার উপর, এটা ছাড়াও আমি লিখতে পারি, প্রিন্ট ছাড়াও লিখতে পারি। তো যাই হোক, প্রিন্টের ভিতরেই লিখি। তাই এটা যদি লিখি তাহলে উত্তরটা কি এলো, 4 and 5। অর্থাৎ 0 মানে প্রথমে 4 লিখবে, মানে x এর ভ্যালু লিখবে, পরে y এর ভ্যালু লিখবে। আমি উল্টোটা করতে পারি, আমি বলবো না, প্রথমে 1 তারপরে 0। অর্থাৎ 1টা হচ্ছে সেকেন্ড, 0টা হচ্ছে ফার্স্ট। এখানে যেহেতু 0 থেকে শুরু হচ্ছে, তাহলে প্রথমটা পরে লেখো আর পরেরটা আগে লেখো। এটা যদি লিখি তাহলে আমাকে কি উত্তর দেবে, 5 and 4। অর্থাৎ 5টা কি, 5টা হচ্ছে y এর ভ্যালুটা আগে লিখছে, x এর ভ্যালুটা পরে লিখছে। তো এইভাবে আমরা নানা রকম কায়দা করতে পারি। আবার আমরা বলতে পারি আবার আমরা বলতে পারি, প্রিন্ট কথাটা আমি লিখেই রাখছি এখানে, আমরা বলতে পারি ইনভার্টেড কমা দিয়ে শুরু হলো, আমি একটাই ভ্যালু লিখবো মনে করা যাক। হ্যাঁ, মনে করা যাক আমি বললাম যে সে আমি 22 এর 7, এটা পাইকে অ্যাপ্রক্সিমেট করা হয়, এর ভ্যালুটা একটা সামথিং 3.1428 সামথিং, মানে পাই এর যা ভ্যালু তার কাছাকাছি খানিকটা কিছু দূর পর্যন্ত যায়। ওকে, আমরা এটা অ্যাপ্রক্সিমেট করি পাই বলে। তো 22 এর 7 কথাটা লিখবো। তো আমি ধরা যাক এই ফ্র্যাকশনটাকে লিখবো, কিন্তু আমি এটাকে রাউন্ড অফ করতে পারি। আমার এখানে একটা রাউন্ড বলে একটা ফাংশন আছে। 22 এর 7 যদি লিখি, আর আমি বললাম যে 3 ঘর অব্দি, মানে এরকম কমা দিয়ে যদি 3 লিখি, এই বিল্ট ইন ফাংশনের মধ্যে, বিল্ট ইন মডিউলের মধ্যে রাউন্ড বলে একটা ফাংশন আছে, তো ওটা রাউন্ড অফ করে দেবে। অর্থাৎ 3 ঘর পর্যন্ত ও লিখে দেবে। দেখা যাক কি লিখছে, খেয়াল রাখতে হবে। ও কিন্তু লিখছে 3.142 লিখছে না, কিন্তু ও কিন্তু 3 লিখছে। কেন 3 লিখছে, ও রাউন্ড অফ করছে। অর্থাৎ আমরা যখন ক্যালকুলেশন করি, 3 ঘর অব্দি আমরা যখন অ্যাপ্রক্সিমেট করে বলি যে এটার ভ্যালুটা 3 ঘর অব্দি লেখো, তখন অটোমেটিক্যালি কি হয়, তখন অটোমেটিক্যালি এই যে 3 নম্বর ঘরে যা আছে এখান থেকে আমায় ট্রাঙ্কেট করতে হবে, মানে এখান থেকে বাকিটাকে ছেটে ফেলতে হবে। তাহলে দেখা যাচ্ছে বাকি সংখ্যাগুলোর মধ্যে শুরুতে 8 আছে, মানে 5 বা 5-এর বেশি থাকলে সেটা যোগ হয়ে যায় এখানে। তাহলে 13.143 হয়ে গেল। এটা তো রাউন্ড অফ করা হলো। কিন্তু আমি বললাম না, রাউন্ড অফ না, আমি প্রিন্ট করব, আমার পুরোটা করব না,
আমি রাউন্ড অফের দরকার নেই, আমি 3 ঘর অব্দি যা আছে সেটাই প্রিন্ট করব। তখন আমায় কি করতে হবে, প্রিন্ট, তাহলে একটাই জিনিস করবো, তাহলে ইনভার্টেড কমার মধ্যে কার্লি ব্র্যাকেট, এইবারে কিন্তু আরেকটা জিনিস আসবে, আমি এটা কোলন দেব, তারপরে 0.3f দেবো, আমি বলছি কোনটা কি, এইটা দেব, আর ইনভার্টেড কমা শেষ, ডট ফরম্যাট 22/7। ওকে, তাহলে এইটা ও কি করছে এবার একটু দেখি। এ করছে কি, এই কোলনের আগে আমি কিছু দিইনি, অর্থাৎ এখানে আমার একটাই নাম্বার আছে, দুটো নাম্বার থাকলে আরেকটা কার্লি ব্র্যাকেট দিয়ে আমি আরেকটা 1 0 কিছু দিতে পারতাম, কিন্তু সেই সংখ্যাটা এখানে কিছু বসাইনি, মানে অটোমেটিক একটাই প্লট করবে। কোলনের পরের পার্ট একটা আছে, এই পার্টটা হচ্ছে 0.3f, এফ মানে হচ্ছে ফ্লোট, অর্থাৎ 0.3f মানে আমার সংখ্যাটা যাই হোক না কেন ও 3 ঘর অব্দি ফ্লোটেড ভ্যালুটা দেবে। দেখা যাক কি দেয়, রাউন্ড অফ করে কি করে না দেখা যাক। ও এও রাউন্ড অফ করে দিয়েছে, করার কথা নয় কিন্তু এও করেছে, আমাদের খেয়াল রাখতে হবে। এনিওয়ে আমাদের তার মানে ও, এটা আমি যদি বলি আচ্ছা ঠিক আছে এখানে 4 দিই, তাহলে 3.142 এখানে 8 আছে, ও তার সঙ্গে ও রাউন্ড অফ করেই লিখছে। এনিওয়ে তো এই যে ফরম্যাট করে আমি এই যে তার মধ্যে স্ট্রিং এর মধ্যে আমি যে এই যে লেখার চেষ্টা করছি, এই কোলনের পরে 0.4f, তার মানে দশমিকের পরে 4 ঘর অব্দি ফ্লোট করাও, 4 ঘর অব্দি তুমি লেখো, এটাকে আমি কম্পিউটারকে বলছি। আমি যদি বলি এটাকে 5 ঘর অব্দি লেখো বা 6 ঘর অব্দি লেখো, ও তাহলে সেটাই করবে। তাহলে এইভাবে একটা সংখ্যাকে কতদূর লিখবো, কিভাবে লিখবো, তাহলে এইভাবে ফরম্যাটিং স্টাইল দিয়ে আমরা লিখতে পারি। এবার আমরা যদি বলি ফাইন, আমরা এরকম দুখানা ফ্র্যাকশন লিখবো, তাহলে প্রথমটা আমি বলবো 0, ঠিক তাই তেমনি ভাবে আমি বলবো একটা সে অ্যান্ড দিয়ে ঠিক আগের মতো করে আমি বলবো 1 কোলন, তাহলে প্রথমটা 6 ঘর লেখো, আর তারপরেরটা লেখো সে 0.3f লেখো। ওকে, হ্যাঁ, তাহলে আমি এবারে এটাকে বললাম আরেকটা সংখ্যা দিয়ে দিই, একটা 22/7, আর একটা ধরা যাক বললাম 10/3, মানে 3.333 লিখতেই থাকবে। তো আমি যদি এটা লিখি তাহলে কি হবে, প্রথমটা 22/7কে ওই 6 ঘর অব্দি লিখবে, 6 দশমিক পয়েন্ট অব্দি, পরে 10/3কে 3 ঘর অব্দি লিখবে। আমি যদি এটাকে প্রিন্ট করি তাহলে দেখা গেল প্রথমটা 6 ঘর অব্দি লিখলো, অ্যান্ড কথাটা লিখলো, তারপরে এইটা লিখলো। আমি যদি ঘুরিয়ে দিই, আমি বলি না প্রথমে আমি 1 নম্বরে এটা লেখো আর 0 নম্বরে এটা লেখো, তাহলে অবভিয়াসলি ঘুরে গেল। হ্যাঁ, তো এই হচ্ছে কথা। এবং এটা তখন কি হয়ে গেল, 1 নম্বরে 6 ঘর অব্দি লিখলো আর 0 নম্বরে এইটা লিখলো। ওকে, তো কোনটা কোথায় লিখবে তার এই যে স্থান পরিবর্তন, এগুলো আমি ফরম্যাটিং দিয়ে করতে পারি, এবং আমি ফ্র্যাকশনের বলে দিতে পারি যে কিভাবে লিখবো। আরো অনেক কায়দা আছে, এই ফরম্যাটিং এর প্রচুর স্টাইল আছে, বলে শেষ করা যাবে না। আজকে আমি আর 2-1টা বলি, দিয়ে আমাদের আস্তে আস্তে শেষ করতে হবে। আমাকে একটু বলে দেবেন আমি কখন শেষ করব, আমরা একটু দেরি করে শুরু করেছি, যাই হোক। তো আমি যদি বলি ওয়েল, আমি যদি বলি এর মধ্যে কার্লি ব্র্যাকেট কোলন, আমি একটাই আগে লিখি, আমি বলি সে 0.1%, আমি যদি লিখি তারপরেতে ডট দিয়ে মানে আমার কোড দিয়ে শেষ হলো, আর ফরম্যাট আমি যদি বলি যে 0.345, এই কথাটাকে আমি, প্রিন্টটা তো থাকছে, প্রিন্টটা না দিলেও চলে এখানে। তো আমি এইবার একটু নতুন কায়দা করলাম, আমি এখানে আগে লিখছিলাম পয়েন্ট সামথিং, তারপরে এফ দিচ্ছিলাম, মানে ফ্লোট হিসেবে, এরকম ফ্র্যাকশন হিসেবে, এফ ফর আমরা ফ্র্যাকশনও ভাবতে পারি, সেই হিসেবে লিখছে। কিন্তু এখানে আমি বলছি পার্সেন্টেজ হিসেবে লিখবো, দেখা যাক কি করে। এ লিখলো কিন্তু এই কথাটাকে ও অ্যাকচুয়ালি দশমিকের পরে 1 ঘর দিয়ে পার্সেন্টেজে লিখে দিল, 34.5%। আমি যদি বলি না 0.2 করে লেখো, অর্থাৎ আমাকে শতকরা হিসেবে, পার্সেন্টেজ হিসেবে লেখো, ও কিন্তু লিখবে 34.50, অর্থাৎ 2 ঘরকে এখানে আর কিছু নেই বলে ও 0 করে দিল, ইত্যাদি। আমি যদি বলি না 3 দিয়ে লেখো, তাহলে আমাকে দেখে নিতে হবে কি স্টাইলে করছে, 34.500%। তো এইরকম আরো আছে, আমি বলতে পারি ওকে প্রিন্ট, আমি এবার এক্সপোনেনশিয়াল ফরম্যাটে লিখবো, অর্থাৎ আমাদের আমরা যখন অঙ্ক করি, বড় বড় অঙ্ক করি, অর্থাৎ মানে
ফিজিক্স বলি, কেমিস্ট্রি বলি, কম্পিউটার সায়েন্স বলি, বা যে কোনো আজকাল সোশ্যাল সায়েন্সের হিউজ, বা ইকোনমিক্স বলি, আমাদের হিউজ হিউজ সংখ্যার দরকার হয়। অর্থাৎ আমরা পৃথিবীর ব্যাসার্ধ তো সবে মাত্র 6400 কিলোমিটার, কিছুই নয়। মানে আমরা যখন বিভিন্ন গ্যালাক্সির মধ্যে ডিস্টেন্স মাপি, অথবা যখন আম্বানি আদানিদের টাকার পরিমাণ মাপি, বা মানে বেজোর যখন আমরা তার টাকা পয়সা মাপি, তার হিউজ অ্যাস্ট্রোনমিক্যাল সাউন্ড। তখন তো আমরা এই শূন্য দিয়ে পরপর 3596100 এইভাবে লিখি না, আমরা লিখি 3.59 ইন্টু 10 টু দি পাওয়ার কত একটা, ধরা যাক 5 বা 8 বা কিছু একটা, তাহলে এই পাওয়ার হিসেবে। অর্থাৎ আমরা এইটাকে 10-এর মাথায় পাওয়ার হিসেবে লিখি, তাই না? তো এই পাওয়ার লেখাটা, এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফরম্যাট। এটাকে বলা হয়, ইংরেজিতে বলা হয় এক্সপোনেনশিয়াল ফরম্যাট। হ্যাঁ, যেমন এই মহাবিশ্বে কতগুলো মানে প্রোটন আছে, মানে কতগুলো, মানে অ্যাটমও নয়, কতগুলো প্রোটন মানে যদি বলা হয় আছে, সেটা যদি হিসেব করা যায়, তাহলে সেটা মাত্র 10 টু দি পাওয়ার 80 গোটা মহাবিশ্বে। ইটস আ হিউজ নাম্বার, কিন্তু এটাকে দেখে মনে হচ্ছে যেন কিছুই নয়। তার মানে কি, একের পরে 80খানা শূন্য চললো। তাহলে আমরা তো ওইভাবে লিখতে পারি না, তাহলে অনেক জায়গা নেবে। সেই জন্য সংখ্যাগুলোকে আমরা বিশাল টাকা পয়সা অথবা বিশাল কিছু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, সায়েন্সের কোনো বা যে কোনো কিছু বিরাট কোনো সংখ্যা মাপতে গেলে পাওয়ার হিসেবে। তো এইভাবে, কিন্তু কম্পিউটারে যেহেতু এইভাবে সুপার ফিক্স হিসেবে 10-এর মাথায় 80 হিসেবে লেখা যায় না, কম্পিউটার কিভাবে লেখে? কম্পিউটার লেখে 1 ই তারপরে 80 লেখে, বা 1 ক্যাপিটাল ই তারপরে 80 লেখে। বোঝাই যাচ্ছে ই 80 মানে টু দি পাওয়ার 80। ওকে, আচ্ছা দেখা যাক আমরা এটা কি করে আমরা এই এক্সপোনেনশিয়াল ফরম্যাটটা লিখি। আমি যদি বলি ওয়েল কোট, তারপরে আমি যদি বলি কোলনটা দিয়ে রাখছি কারণ আমার এখানে, আচ্ছা, একটা কার্লি ব্র্যাকেট দিতে হবে, কোলন দিতে হবে, কারণ এই কোলনের আগে আমি আর কিছু বসাচ্ছি না। এখানে 0 বসানো যায়, 1 বসানো যায়, কিচ্ছু এসে যায় না, কারণ আমি এখানে একটাই সংখ্যা দিই। আর আমি বলবো 0.2e, অর্থাৎ আমি দশমিকের পরে 2 ঘর রাখবো। কোথায় রাখবো আমি দেখাচ্ছি। আর ই ফর এক্সপোনেনশিয়াল ফরম্যাট, আর আমি এটাকে বলবো ফরম্যাট, আর তার মধ্যে আমি ধরা যাক একটা নম্বর দিলাম 198.346, একটা কিছু নম্বর দিলাম। তাহলে কি হিসেবে লিখছে দেখা যাক। তাহলে আমাকে কিন্তু দেখাচ্ছে এই দশমিকের পরে আমি এখানে 2 ঘর রেখেছি, অর্থাৎ এই দশমিকের পরে আমি 2 ঘর রেখেছি, 1.98 এই অবধি অ্যাপ্রক্সিমেট দেখাচ্ছে, ইন্টু 10 টু দি পাওয়ার 2 এই হিসেবে দেখাচ্ছে। আমি যদি এটাকে 3 ঘর রাখি, দেখা যাক, তাহলে 1.983 3টে ঘর এখানে আমাকে প্রিফ্যাক্টরটা দেখাচ্ছে। হ্যাঁ, যেটাকে কি বলে, ম্যান্টিসা না কি বলে, হ্যাঁ বাংলায় কি বলে আমি খেয়াল নেই। তো তার সঙ্গে ই ফর এক্সপোনেনশিয়াল মানে 10 টু দি পাওয়ার 2। আমি অবভিয়াসলি 4 দিলে পুরোটাই ও লিখবে। আমার যখন আমাদের বিশাল টাকা পয়সা হয়ে যায়, যখন আমার কাছে যদি 1,03,545,000 টাকা থাকে, তখন আমি 45 টাকাটা ফেলেই দিতে পারি, মানে কোনো ব্যাপারই না। আমার সেরকম আর কি, আমার কাছে বিশাল সংখ্যা থাকলে মানে সব পরের দিকের সংখ্যাগুলো খুব একটা গুরুত্বপূর্ণ সবসময় হয় না আর কি। ওকে, সো এই হলো গিয়ে আমাদের কথা। এখানে একটু পরে আমরা একটু আসবো 1.835 দেখাচ্ছে কেন, কারণ এই সংখ্যাটা যখন পড়েছে ও তখন একটু অ্যাপ্রক্সিমেট করে পড়েছে। 3-5 এখানে অ্যাকচুয়ালি পড়ার সময় 3-4-5-9-9-9-9 কিছু একটা করেছে নিশ্চয়ই। তো যাই হোক, সেগুলো আমরা পরে ডিটেলে সেগুলো আসবো আর কি। কেমন? তাহলে আমরা ফরম্যাটিং করে ফেললাম, এবং লাস্ট আমি শেষ করছি, আমরা একটা ফাইলে প্রোগ্রাম লিখলাম, এবং এইবারে আমরা যখন আমরা ফাইলে প্রোগ্রামটা লিখেছিলাম, প্রোগ্রামের মধ্যে আমরা যখন এখানে ফাইল খুললাম, এখানে ওপেন করলাম, আমরা টেস্ট বলে যে প্রোগ্রামটা, দেখা যাক টেস্টটাকে আবার খুলি, এই যে আমরা এখানে ক্যালকুলেশন করি যে প্রিন্ট বলে, এখানে প্রিন্ট দিলাম, বা আমি এটাকে উঠিয়ে দিলাম, এখানে আরেকটা প্রিন্ট দিলাম, 2-3টে প্রিন্ট, আরো কিছু প্রিন্ট করতে পারি। তো এইগুলো আমি তো এখানে আউটপুট আমাকে এখানে স্ক্রিনে দিচ্ছে, কিন্তু এখানে আউটপুটটা আমাকে এর কোন একটা ফাইলে লেখাবো, যাতে আমি সেটা ফাইলে ডেটাটা আমি স্টোর করে রাখতে পারি যখন প্রচুর ডেটার দরকার হবে। সেটার জন্য শুধু মন্ত্রটা বলে দিই,
আমরা যখন পরে ফুল ফ্লেজেড প্রোগ্রাম লিখবো তখন আবার দেখবো। সেটা কিচ্ছু নয়, ওপেন বলে একটা ফাংশনের থ্রু দিয়ে করতে হয়। ওপেন, ওপেন মানে একটা ফাইল ওপেন করো। ওপেন মানে আমি এখানে ফাইল নাম দিলাম, ধরো আমি নাম দিলাম টেস্ট ডট দ্যাট, মানে ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে, কিন্তু ইচ্ছে করে দিলাম নামটা ডট দ্যাট, মানে কি ডেটা ফাইল, এটা কিন্তু পাইথন ফাইল নয়, পাইথন ফাইল হচ্ছে ডট py, এইটা নামটা দিলাম, অর্থাৎ এই নামে অটোমেটিক্যালি একটা ফাইল ওপেন হয়ে যাবে। আর কি করলাম, আমি বলে দিলাম কোট আনকোট ডাব্লু বলে দিলাম। এই যে এখানে দেখাচ্ছে, এই লেখার সময় দেখাচ্ছে ফাইল কি থাকবে, তার মোডটা কি হবে, ইত্যাদি ইত্যাদি। ডাব্লু ফর রাইট, এরপরে আর ফর রিড হতে পারে, অলরেডি একটা ফাইল ডেটা ফাইল আছে সেটাকে আমি রিড করব, অনেক কিছু হতে পারে। তো আমি এরকম একটা ফাইল আমি খুললাম, ফাইলটার নাম দিলাম টেস্ট ডট দ্যাট। আমি ওই ফাইলটার মধ্যে গিয়ে লিখতে পারি। ওকে, তো এটাকে একটা নাম দিয়ে দিলাম, ফর এক্সাম্পল আমি নাম দিলাম f1 ইকুয়াল টু দিস। তাহলে এই গোটা জিনিসটাকে, এই ফাইলটাকে আমি f1 বলে ডাকতে পারি, এই ইন্ডেক্স দিয়ে ডাকতে পারি। এবার যখন আমি প্রিন্ট করাবো, তখন আর কিছুই নয়, প্রিন্টের মধ্যে আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম সে এক্স লেখো বা এক্স লেখো, ওয়াই লেখো, তারপরে ডিস্টেন্স ডি লেখো, ইত্যাদি ইত্যাদি, যা কিছুই লিখে না কেন শেষে আমি এখানে লিখতে পারবো ফাইল ইকুয়াল টু f1। আগে কিন্তু এটা লিখছিলাম না, এগুলো আমরা সব পরে শিখবো। এই প্রিন্ট ফাংশনটার মধ্যে গিয়ে, হেল্পের মধ্যে প্রিন্ট ফাংশন দিয়ে দেখবো যে কি করে লেখা যায় একটা ফাইলে। আগে আমরা এই কথাটা লিখছিলাম না, আমরা শুধু এইটুকু লেখা মানে ও শুধুমাত্র আমাকে স্ক্রিনে প্রিন্ট করছিল। এখন আমি এর মধ্যে ফাইল ইকুয়াল টু, ফাইল হচ্ছে একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ড দিয়ে f1 কে ডেকে নিলাম। f1 মানে কি, ও সঙ্গে সঙ্গে বুঝে যাবে এই যে ফাইলটা ওপেন করেছি টেস্ট ডট দ্যাট, তাহলে এই পুরো জিনিসটা আমাকে টেস্ট ডট দ্যাট ওই ফাইলটার মধ্যে গিয়ে আমাকে লিখে দেবে। এই হলো কথা। আর লাস্ট একটা কথা, সরি এখানে তো অবজেকশন দেবে, কেননা এখানে তো এক্স ওয়াই কিছু নেই। এই দুটো কথা আমাকে ওই ফাইলটার মধ্যে গিয়ে লিখতে হবে। এটা তোমরা যারা শুনছো বা আপনারা যারা শুনছেন, এটা এইরকম একটা ফাইল ক্রিয়েট করে তার মধ্যে আমরা ওপেন করে, এটা একটা হোম টাস্ক হতে পারে, এটা নিজেরা আপনারা করলে মজা পাবেন, আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি না ইচ্ছে করে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, অনেক সময় আমরা এই যে স্ক্রিনের ভেতরে আমরা যে এর ভেতরে ডেটাটা দিয়ে দিচ্ছি, এই যে আমি যে কোথায় গেল আমার, অলরেডি কোথায় ফাইলটা খোলাই আছে, না খোলা নেই, আমি আর একবার খুলি, আর 1 মিনিট নেব। এই ওপেন করলাম, আর এইখানে টেস্ট ডাকলাম। এই যে এখানে কিন্তু আমি ইনপুটটা স্ক্রিনের ভেতরে দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, এই প্রোগ্রামটা ধরা যাক, এই ক্যালকুলেশনটা আমি করব, বারবার করব, যতবার করব ফাইলটাতে ঢুকে গিয়ে বারবার ইনপুট চেঞ্জ করতে হবে, বিভিন্ন রকমের ইনপুট দিয়ে আমি কাজটা করতে পারি, বারবার ইনপুট চেঞ্জ করতে হবে। তো এটা একটা ঝামেলাজনক ব্যাপার। তো আমরা যেটা করি বড় প্রোগ্রামের ক্ষেত্রে, কেন গোটা প্রোগ্রামটাকে বারবার খুলবো, প্রোগ্রামের ভিতরে এই যে ইনপুটটা, এটা আমি বাইরে থেকে নেব, প্রোগ্রামের ভিতরে ঢুকবোই না। সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে ইনপুট ফাংশন দিয়ে লিখতে হবে। ধরা যাক আমি বললাম এক্স ইকুয়াল টু ইনপুট, আমি এখানে বলে দিলাম গিভ মি ভ্যালু, এই যে বলে দিলাম গিভ মি ভ্যালু, এই কথাটা বলে দিলাম, মনে করা যাক। এটা না লিখলেও চলে, কিন্তু ইনপুট ফাংশনের মধ্যে আমি একটা, এটাকে বলা হয় প্রম্পট স্ট্রিং, অর্থাৎ ও আমাকে প্রম্পট করবে, অর্থাৎ আমি যেই এটা এন্টার করলাম, এটা এই ফাইলের মধ্যেও লিখলে ও আমাকে কি করবে, এই যে গিভ মি ভ্যালু বলে দাঁড়িয়ে থাকবে কার্সারটা এখানে। আমি বললাম যে ওকে 7 দাও, তাহলে এবার এক্স দিলাম, ও 7 নিল। কিন্তু একটা কাজ আছে, এখানে ব্যাপার আছে, এখানে এক্সটাকে এই যে কোট আনকোট নিয়েছে, পাইথন 3 তে এই একটা ছোট্ট ঝামেলা আছে, ওটা কারণ আছে, ও কিন্তু স্ট্রিং হিসেবে নিয়েছে, ওটা কিন্তু নাম্বার হিসেবে দেখা যাক। আমি বলি যদি টাইপের মধ্যে যদি এক্স লিখি, ও কিন্তু দেখাবে এটা একটা str, মানে এটা একটা স্ট্রিং। আমি 2 into x যদি করি, আমি পরে আসবো, ও কিন্তু 7 করে দিল, রিপিট করে দিল স্ট্রিংটাকে, কিন্তু 2 into 7 মানে 14 করলো না, ঝামেলা হলো। তাহলে কি করতে হবে, শুধু এখানে একটা এই পুরো জিনিসটাকে ইভ্যাল করতে হবে, অর্থাৎ ইভ্যাল বলে একটা ফাংশন শুধু মাথায় রাখতে হবে, আর কিছু নয়। কারণ এটা পাইথন 2 তে এই প্রবলেমটা নেই, পাইথন 3 তে আছে। কেন আছে, তার টেকনিক্যাল কারণ আছে, সেফটির জন্য করা হয়েছে এটা, সেটা আমরা পরে বলবো। তাহলে আমি যদি ইভ্যাল ফাংশনের মধ্যে, ইভ্যাল মানে কি, ইভ্যালুয়েট করা, অর্থাৎ স্ট্রিংটাকে ইভ্যালুয়েট করো, তার মধ্যে গোটা জিনিসটা আমাকে উত্তরটা নেবে, আমাকে ইনপুটটা নেবে স্ট্রিং হিসেবে, আমি যদি দিয়ে দিই, ব্যাস আমাকে গিভ মি ভ্যালু বললো, আমি বললাম সে 7 দাও,
দিল, আমি বললাম এক্স, নাইস, আমি যদি আমরা বলি 2 স্টার এক্স, অবভিয়াসলি 14 হয়ে গেল। তাহলে আমি ইভ্যাল কথাটা দিয়ে তার মধ্যে এটা জিনিস ঢোকালাম। এখানে অনেক কিছু কায়দা করা যায়। আমি এখানে একটা, আমি বলেছিলাম কারো কারো কমেন্টে আমি আজকে লিখেছি, সেটা চলে যাবে সবার কাছে। আমি যদি স্ল্যাশ এন দিই তাহলে তাহলে আমি দেখবো কার্সারটা স্ল্যাশ এন মানে নতুন লাইন ক্রিয়েট হলো, নিউ লাইন ক্রিয়েট হলো, পরের লাইনে গিয়ে কার্সারটা অপেক্ষা করছে, অর্থাৎ আমার একটা প্রেজেন্টেশনটা সুন্দর হলো। আমি এখানে বললাম 17, ওকে ফাইন, তাহলে এক্স এর ভ্যালু 17 হয়ে গেল। তো এইভাবে আমি বাইরে থেকে ইনপুট নিতে পারি। এবার মাল্টিপল ইনপুটও নেব, সেগুলো আমরা পরে দেখাবো। আবার ইনপুট আউটপুটটা কোনো ফাইলে লেখাতে পারি, আমরা যে প্রোগ্রাম লিখি বাইরে থেকে ইনপুট নিতে পারি। এবার মাল্টিপল ইনপুটও নেব, সেগুলো আমরা পরে দেখাবো। আবার ইনপুট আউটপুটটা কোনো ফাইলে লেখাতে পারি, আমরা যে প্রোগ্রাম লিখছি সেটা ফাইলে লেখাতে পারি। এইভাবে নানা রকম কিছু কাজ করতে পারি এবং আমরা সুন্দর সুন্দর প্রোগ্রাম পরে লিখবো। ওকে, আমার এখানে প্রেজেন্টেশন এখানে শেষ করলাম। আমি